2026-এর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, সেখানে রায় দিয়েছে মানুষ, কিন্তু সেই রায় কি এবার মানতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়? একেবারে গোহারা হেরে গিয়েও হার স্বীকার করছেন না তৃণমূল নেত্রী। চৌঠা মেয়ের হারের পর এক রাত কেটে গেছে, এখনো পদত্যাগ করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কাছে এখনো কোনো পদত্যাগ পত্র গিয়ে পৌঁছয়নি। 2011 সালের 13ই মে, মনে থাকবে আপনাদের, বাংলার রায়ে বামফ্রন্ট পরাজিত হয়েছিল। 13ই মে দুপুর 1:30টার মধ্যে, সেই 2011 1:30টার মধ্যেই পদত্যাগ করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যপাল এম.কে. নারায়ণের কাছে গিয়ে পদত্যাগ করেছিলেন বুদ্ধবাবু, কিন্তু সেই বুদ্ধবাবুর পথ অনুসরণ করলেন না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি এবার প্রশ্ন ওঠে, হার মানতে না পেরে এবার সুপ্রিম কোর্টে দৌড়াবেন তৃণমূল নেত্রী? বাংলার মানুষের রায়কে চ্যালেঞ্জ জানাতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কি এবার সুপ্রিম কোর্টেও মুখ পুড়বে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের? আমি কথা বলবো, আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এডিটর ভাস্কর দত্ত। ভাস্কর দা, ইতিমধ্যেই দল হেরেছে, তিনি নিজেও হেরেছেন, এবং প্রথা অনুযায়ী আমরা যেমনটাই জানি যে ফলাফল নিশ্চিত হলেই সেখানে কিন্তু ইতিমধ্যেই গিয়ে পদত্যাগপত্র জমা দেন মুখ্যমন্ত্রী। সেখানে এই চিত্রটা এবারে অন্যরকম। তবে কি এখনো পর্যন্ত চেয়ারের মায়া ত্যাগ করে উঠতে পারছেন না মাননীয়া? একেবারেই দেখো সঞ্চারী, খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে অনেক কিছু বলা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তারপরেও রাজনীতিতে কিছু শিষ্টাচার কিন্তু রয়েছে, এবং রাজনৈতিক ব্যক্তিত্বরা, এবং বলা ভালো যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্বরা একেবারে শীর্ষস্থানে থাকেন, তারা কিন্তু সেই সমস্ত শিষ্টাচার মেনে চলেন। অন্তত ভারতবর্ষের রাজনীতির যে সংস্কৃতি, সেই সংস্কৃতি কিন্তু তাই বলছে। এমনকি বাংলার রাজনীতির যে সংস্কৃতি, সেই রাজনীতির সংস্কৃতিও তাই বলছেন। তার কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2011 সালে ক্ষমতায় এসেছিলেন, যেদিন অর্থাৎ 2011 সালের 13ই মে যেদিন ফল প্রকাশিত হয়েছিল, ফল প্রকাশ সম্পূর্ণ না হওয়ার আগেই ফলের যে ট্রেন্ড, সে ট্রেন্ড বুঝতে পেরে গিয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, এবং দেরি করেননি বিন্দুমাত্র। নিজের হার স্বীকার করে নিয়ে তিনি শটান চলে গিয়েছিলেন রাজভবনে দুপুর 1:30টার মধ্যে, এবং সেখানে গিয়ে তৎকালীন রাজ্যপালের কাছে তিনি কিন্তু তার পদত্যাগপত্র তুলে দিয়েছিলেন। এক বিন্দুও কিন্তু সময় তিনি নষ্ট করেননি, নিজের হার মেনে নিতে পারেননি। 34টা বছর যে সরকারে ছিল, যে সরকারে মুখ্যমন্ত্রী ছিলেন একেবারে শেষ 10 বছর বুদ্ধদেব ভট্টাচার্য, তারপরেও কিন্তু রাজনীতির সেই শিষ্টাচার মেনেছেন, সেই ভদ্রতা রেখেছেন, সেই হার স্বীকার করে নিয়ে তিনি কিন্তু একেবারে তার পদত্যাগপত্র পেশ করেছিলেন। কিন্তু তুমি জানো সঞ্চারী, যে ইতিমধ্যেই কিন্তু বাংলার রায় প্রকাশিত হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হেরে গেছেন। 2011তেও বুদ্ধদেব ভট্টাচার্যও কিন্তু যাদবপুর থেকে হেরে গিয়েছিলেন। তিনি নিজের হারের পাশাপাশি তিনি দলের হারও নিজের মাথায় দায় স্বীকার করে নিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও হেরে গেছেন, এবং তার দলের এক নয় একাধিক মন্ত্রী শান্ত্রী যারা ছিলেন তারাও হেরে গেছেন। তারপরেও বাংলার রায় মেনে নিতে পারছেন না কি মমতা বন্দ্যোপাধ্যায়? নয়তো এখনো পর্যন্ত তিনি পদত্যাগ করলেন না কেন আমরা কানাঘুষো শুনতে পাচ্ছি যে তিনি এই বাংলার রায়কেও চ্যালেঞ্জ করতে পারেন। সত্যি কি তিনি বাংলার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবেন? খুব স্বাভাবিকভাবেই বাংলা কিন্তু বুঝিয়ে দিয়েছে যে বাংলার মেয়েকে আর চায় না। বাংলার মেয়ের ওপর বাংলার মায়েরা, বাংলার মেয়েরা আস্থা রাখছে না। খুব স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল খুব দ্রুততার সঙ্গে আজ সকালবেলায়, কালকে রাত্রিবেলায় আমি বুঝলাম যে রাত্রে তিনি শপথ গ্রহণ পদত্যাগপত্র তিনি দিতে পারেননি, কিন্তু সকালবেলাতেই তিনি পদত্যাগপত্র দিতে যেতে পারতেন। কিন্তু এখন বেলা গড়িয়ে প্রায় 2টো বাজতে চললো, মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগপত্র পেশ করার ক্ষেত্রে কোন রকম কোনো খবর আমাদের কাছে নেই। উল্টে আমরা এটাও জানতে পারছি। আমি একটু থামাচ্ছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল চক্রবর্তী। ভাস্করদা, রাজাদা, আপনি খুব ভালো করে 2011 সালটা দেখেছিলেন। 2011 সালের 13ই মে ফল ঘোষণা চলছিল। ফল ঘোষণার একেবারে মধ্যবর্তী অবস্থায় দুপুর 1:30টাতেই তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার পদত্যাগপত্র পেশ করেছিলেন তৎকালীন রাজ্যপালের কাছে। কিন্তু এখানে 2026-এ
ভোটের ফলাফল প্রকাশিত হয়ে যাবার পর একটা রাত্রি পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় তার পদত্যাগপত্র পেশ করেননি। কিভাবে দেখছেন ঘটনাটা? মমতা বন্দ্যোপাধ্যায় কি বাংলার রায়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন? হ্যাঁ, দেখুন, যেটা তো ঘটেছে নির্বাচনের তো ফলাফল তো 12টার পরেই বোঝা গেছে কি হয়েছে। তো ট্রেন্ডে দেখে আমরা যারা আলোচনার মধ্যে ছিলাম তখন আমরা আশা করেছিলাম যে মুখ্যমন্ত্রী তার পদত্যাগপত্র পাঠাবেন, কিন্তু পাঠাননি। উনি বলছেন ওনাকে মারধর করা হয়েছে, ওনাকে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে। তারপরে উনি এটা বোঝা যাচ্ছে যে ওনার কথাবার্তা যে সত্য বা মিথ্যা আমরা এই মুহূর্তে সেটা বলতে চাইছি না, কিন্তু যেটা পরিষ্কার ওনার মধ্যে একটা না মানার এই জনগণের রায় বা উনি মনে করছেন নির্বাচন কমিশন যারা এই নির্বাচনটা মানে প্রক্রিয়াটাকে চালিয়েছে তারাই ন্যায় নীতি মেনে করেনি। তো উনি পদত্যাগ করতে চাইছেন না এবং হয়তো বোঝা যাচ্ছে যে উনি হয়তো সুপ্রিম কোর্ট বা অন্য কোথাও যেতে পারেন, কিন্তু এগুলো ওইভাবে যাওয়া যায় না। তো ওরা নিজেরটা উনি চ্যালেঞ্জ করতে পারেন, কিন্তু সেটা নির্বাচনের রায় হয়ে যাবার পরেই। এখন যদি উনি রায়ের না মানেন, উনি যদি মনে করেন যে আমি পদত্যাগ করবো না, তো গভর্নর বা রাষ্ট্রপতির নির্দেশেই সেটা হয়তো হতে পারে। রাষ্ট্রপতি বলতে পারেন যে হ্যাঁ, যেহেতু টার্ম শেষ হয়ে যাচ্ছে না আমাদের এই বিধানসভার টার্ম শেষ হয়ে যাচ্ছে 7 তারিখে বোধ হয় 7 তারিখে শেষ হচ্ছে। এখন তার আগেই তো সবকিছু সম্পূর্ণ করতে হবে। সুতরাং ওনার পদত্যাগ করাটা অত্যন্ত জরুরি এবং উনি যদি পদত্যাগ না করেন। রাজাদা, এই যে আপনি বললেন যদি শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তাহলে রাষ্ট্রপতির পদক্ষেপ, সেটা তো আরো বেশি অপমানজনক নয় কি? হ্যাঁ, সেটা তো অসম্মান তো দেখুন, অসম্মানটা আবার ঘটে গেছে না। নির্বাচনের হারটাকে জনগণের রায় হিসেবে মেনে নেওয়াটাই হচ্ছে যে কোনো রাজনৈতিক দলের কাজ। সেটা তো উনি মানছেন না। যখন জনগণ সরে গেছে, ওনার দেখা যাচ্ছে যে অটোওয়ালারা যারা তৃণমূলের পতাকা নিয়ে ঘুরতো আর তারা সব অন্য পতাকা ছিল। হ্যাঁ, মানুষ সরে গেছে, এরপরে ফলতায় নির্বাচন হবে, বোঝা যাচ্ছে যে ডায়মন্ড হারবার মডেল কতটা ফাঁপা। আপনি দেখবেন কিছুদিন পরে কি ঘটছে। এখন ওনার উচিত ছিল যে উনি হয়তো ফলতা নির্বাচন বয়কটও করতে পারেন, যাই হোক সেটা দেখার। তো যে প্রসেসে যাচ্ছেন এটা কিন্তু ওনার নিজের এবং দলের যে সামান্য বাকি আছে সেটারও বিরাট ক্ষতি করবেন। যে সমস্ত সদস্য মরমী দরদী ব্যক্তি যারা আছেন তারাও তো কষ্ট পাবেন না, যে এরকম যিনি পদত্যাগ করছেন না, গণতন্ত্রের প্রতি তারা বিশ্বাস নেই এবং তাদেরও ভবিষ্যৎ তো উনি অন্ধকারের মধ্যে ফেলছেন। হ্যাঁ, গণতন্ত্রে এটাই নিয়ম, ছেড়ে গেলে বিরোধী আসনে বসতে হয়, বিরোধী কাজকর্ম করতে হয়, যাতে করে সরকারকে সহায়ক, যখন সরকারের সমালোচনা করার প্রয়োজন সেটাও করার প্রয়োজন হয়ে পড়ে। সেসব কাজ না করে উনি নিজেরটাই মনে বলছেন যে আমি 14-15 রাউন্ড পর্যন্ত না কত রাউন্ড পর্যন্ত আমি এগিয়েছিলাম, তারপরে আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা উনি বলছেন। তারপর উনি নিজেরটাই কমপ্লেন করছেন। হ্যাঁ, এবং নিজেরটা কমপ্লেন করছেন। সুতরাং সেটা উনি কমপ্লেন করতেই পারে, যে কোনো নির্বাচনী প্রতিদ্বন্দ্বী সে যদি মনে করে সঠিক হয়নি কমপ্লেন করতেই পারে। এর বিশাল নর্মা চলে, এই নির্বাচনী মামলা এক দিনে শেষ হয় না, ও মামলা এখনো ঝুলে আছে। সুতরাং সেটা উনি করতেই পারেন, কিন্তু তাতে তো লাভ হবে না। ওনাকে পদত্যাগ করে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আস্থা জানানোর দরকার, সেটা উনি করেননি। এরপরে যে সমস্ত প্রক্রিয়াগুলো আসতে পারে। অসংখ্য ধন্যবাদ রাজাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। রাজাদা গোপাল চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন। সঞ্চারী, তুমি খুব পরিষ্কারভাবে শুনলে যে রাজাদা পরিষ্কার কিন্তু এটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন সেটা শুধু রাজনৈতিক শিষ্টাচারের বিরুদ্ধে নয়, তিনি যেটা করছেন সেটা বাংলার মানুষের রায়কেও অপমান করছেন এবং তার দলকে আরও বিপাকে ফেলছেন। হ্যাঁ, তিনি তার কেন্দ্র অর্থাৎ ভবানীপুরে তিনি হেরে গেছেন, তার জন্য তিনি নানাবিধ যে অভিযোগ করেছেন সেই অভিযোগের প্রেক্ষিতে তিনি আদালতে যেতেই পারেন, সেটার অধিকার তার রয়েছে। কিন্তু সার্বিকভাবে তো তার দলটা হেরে গেছে, সার্বিকভাবে তো তার সমস্ত প্রায় মন্ত্রীরা হেরে গেছেন। তাহলে সেই হার স্বীকার করে তো মুখ্যমন্ত্রীর পদ থেকে তাকে ইতিমধ্যেই পদত্যাগ করে দেওয়া উচিত ছিল। সেটা কেন তিনি করছেন না? সেটা না করাটা তিনি কিন্তু বাংলার মানুষের রায়কে অপমান করছেন বলেও তিনি মনে করছেন। এবং এরপরে যদি রাষ্ট্রপতিকে পদক্ষেপ গ্রহণ করতে হয় এর পরিপ্রেক্ষিতে, সেটা তো অনেকটা প্রায় সেই গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার মতন হয়ে যাবে, সেটা আরও অপমানজনক হবে, এমনটাই কিন্তু মনে করছেন সঞ্চারী।